আর এবার মেঘালয়ের ছবি আপনাদের সামনে রাখবো, যে ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে এসেছে। অত্যন্ত ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা সোনাম করে, এমনটা পুলিশ সূত্রে খবর। পথের কাঁটা সরার পরই, অর্থাৎ রাজা রঘুবংশীকে হত্যার পরই বিয়ের সিদ্ধান্ত নেয় সোনাম। প্রেমিক এবং তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা করে সে বলে পুলিশ সূত্রে খবর। বিয়ের মাত্র 5 দিন পরই স্বামীকে খুন করা হবে। কিভাবে খুন করা হবে তার পরিকল্পনা সোনাম ছকে ফেলেছিল। 16ই মে সোনাম তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করে। আপনারা জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তাকে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে তাকে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে স্বামীকে খুনের পর প্রেমিককে বিয়ের পরিকল্পনাও সেরে ফেলেছিল ধৃত সোনাম। মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 3 জন সুপারি কিলার রয়েছে। এরপর এই হত্যাকাণ্ড সংঘটিত করার পর লুঠের গল্প সাজানোর ছক কষে সে। রাজা কুশওয়াহা, তাকে হত্যায় ব্যবহৃত কুড়ুল সে অনলাইনে অর্ডার করেছিল বলে জানা যাচ্ছে। খুনের আগে সোনাম যে হোমস্টেতে থাকতো সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটি হোটেলে থাকছিল বাকি অভিযুক্তরা। সংশয়টা তখনই হয় বা পুলিশ তখনই একটা ক্লু পায় যখন এইটা জানা যায় স্থানীয় ট্যুর গাইডের কাছ থেকে, যে 3 জনকে তারা দেখেছেন যারা হিন্দিতে কথাবার্তা বলছিলেন। খুনের আগে চিৎকার করে স্বামীকে মেরে ফেলার নির্দেশ দেয় স্ত্রী। 23শে মে ছবি তোলার অজুহাতে সোনাম এবং তার স্বামীকে নির্জন পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় অভিযুক্তরা। সোনাম তারপর একটু দূরে চলে যান, সেখান থেকে নির্দেশ দেন যে তাকে খুন করার জন্য, মেরে ফেলো তাকে, এইরকম চিৎকার করে নির্দেশ দিয়েছিল সোনাম। আর তারপরই খুনের ঘটনা। অভিযুক্ত বিশাল চৌহান রাজার মাথায় একেবারে কুড়ুল দিয়ে আঘাত করে, যেটা আমি এইখানে নন্দিনী ভট্টাচার্যের কাছে আসার আগে এর মধ্যে আইরানিটা কোথায় আছে নন্দিনীদি। যেদিন খুনের ঘটনা ঘটছে, অর্থাৎ নির্জন জায়গায় নিয়ে গিয়ে স্বামীকে খুন করার নির্দেশ দিচ্ছে, সেই দিন দুপুর 2:15 রাজা কুশওয়াহার সোশ্যাল মিডিয়ায় সোনাম একটা পোস্ট করছে, যেখানে সোনাম লিখছে যে 7 জন্মোं का साथ है, অর্থাৎ 7টা জন্ম একসাথে থাকার অঙ্গীকারবদ্ধ যেদিন হচ্ছে সেদিনই খুনের ঘটনা ঘটছে। বিয়ের মাত্র কয়েকদিন পর হাতের মেহেন্দির রং তখনও টাটকা, সেই রংটা বদলে যাচ্ছে স্বামীর হত্যার রঙে, রক্তে লাল হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই এখানে শিলাদিত্য, যে এই যে ওনার বাবা মা সবাই বলছেন না যে আমরা কিছু জানতাম না এবং এখনো প্রবল চেষ্টা করে যাচ্ছেন মেয়েকে বাঁচাবার, এই জায়গাটা আমার প্রবল আপত্তি আছে। কারণ ওনার বাবা মা কিন্তু সব জানতেন এবং সেখানে আমি কিন্তু প্রথম কালপ্রিট ওনার বাবা মাকেই ধরবো, কারণ ওনারা কিন্তু জানতেন। এবং যেটা হয় ওই সমস্ত অঞ্চলে, ছেলেটি তো শুনেছি ওনাদের ব্যবসায় বিলিংয়ের কাজ করতেন, ওনার থেকে 5 বছরের ছোট, এবং বাড়িতে এটি জানাজানি ছিল বলেই এই বিয়েটি দেওয়া হয়েছিল। তাহলে আলটিমেটলি বাবা মা কার ক্ষতি করলেন? অন্য আরেকটি মায়ের কোল শূন্য করলেন। এখন ওনারা মেয়েকে বাঁচাবার জন্য বলছেন আমরা জানতাম না, এবং ওনার বাবা তো কনস্ট্যান্ট বলার চেষ্টা করছেন আমার মেয়ে কাজ করতেই পারে। এবং এটাও নাকি শোনা যাচ্ছে নন্দিনীদি, রাজ কুশওয়াহা মানে যার সোনাম রঘুবংশীর যে প্রেমিক, সে নাকি বলেছিল যে এরপর যখন রাজা রঘুবংশীর মৃত্যু হয়ে যাবে, একজন বিধবা তাকে বিয়ে করার ক্ষেত্রে রাজ কুশওয়াহার পরিবারের তরফে কোনো আপত্তি থাকবে না। এবং সোনামও তো সেটা বলেছেন, যদি মেরে ফেলা হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, একজন বিধবাকে, আমার পরিবারেও কোনো আপত্তি থাকবে না। তাহলে ওনার বাবা মা কি করে বলেন যে আমরা কিছু জানতাম না? এটা কি সম্ভব? আজকে ওনারা আলটিমেটলি কি করলেন? এই ছেলেটির পরিবারকে তো শূন্য করে দিলেন। আমাদের দেশে কিন্তু এই ঘটনা ঘটে চলে। তাহলে আমার বক্তব্য যে মেয়েটিকে এরকমভাবে বিয়ে দেওয়া হলো কেন? যে মেয়েটি আর এরকম সাংঘাতিক একটি ন্যাক্কারজনক পরিকল্পনা যেখানে বসে করতে পারলো, এবং ফেসবুকে উনি এরকম পোস্ট দিচ্ছেন, তাহলে সেটাও কি কেউ দেখছে না? এটা বলতে চান এটি অত্যন্ত ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা মাফিক খুন, এবং এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, বিয়ের আগে থেকেই। এমন নয় যে হঠাৎ করে এটা একটা তৈরি হয়েছে যে অনলাইনে এরকম দায়ের অর্ডার দেওয়া হচ্ছে, এই ছেলে 3টিকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রাজ কুশওয়াহা ওখানে গেছে, এবং এর আগে তো আমরা ব্লু ড্রামের একই জিনিস দেখেছি। এবং এই মেরে ফেলোকেই ঘটনাটা শুনে না আমার মনুয়ার কথা মনে পড়ে যাচ্ছে, যে একই ধরনের জিনিস, সেটা ফোনে আমি দর্শকদের মনে করিয়ে দিই। হ্যাঁ, যথার্থ বলছেন যে নিজের স্বামীকে হত্যা করা হবে এবং তার চিৎকারটা যেন কানে শোনা হয়, মোবাইল ফোন অন রেখে তখন এই হত্যাকাণ্ডটা সংঘটিত করা হয়েছিল। সেরকম মনে পড়ে যে কাটোয়ায় একই ধরনের ঘটনা ঘটেছে, পরপর তো এরকম আছে। আমি বলি শিলাদিত্য, ঘটনাটা কোথায় ঘটছে? আমাদের দেশে মহিলাদের তো সেরকম ঠিক এই কারণের জন্য ভীষণ কঠিন শাস্তি কিছু দেওয়া হয় না। আজও বহু মহিলা আছেন ভেতরে যাদের ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু সেই একই অপরাধের জন্য যদি মহিলাদেরকেও সেই একই শাস্তি দেওয়া হয়,
তখন একমাত্র এই ধরনের ঘটনা। মানে আপনি সংশয় প্রকাশ করছেন যেহেতু অভিযুক্ত একজন মহিলা, আদৌ কড়া শাস্তি, কঠোরতম শাস্তির দিকে প্রমাণ করার চেষ্টা করা হবে। মেয়েটিকে যেহেতু এরকম জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয়েছিল, তার মানসিক একটা বিকার উপস্থিত হয়েছিল, তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন, তাই তিনি এগুলো করেছেন। এর আগে সূচনা সিংহের ক্ষেত্রে আমরা দেখিনি, তার নিজের সন্তানকে তিনি কুচি কুচি করে কাটার পরে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল, তিনি স্বামীর থেকে ডিপ্রাইভড হয়ে ভীষণভাবে মানসিক বিকারগ্রস্ত হয়েছিলেন, তাই এটা করেছেন। আমি কখনোই বলতে চাই না এটা যে মেয়েদের সঙ্গে এটা হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু পুরুষ মানুষের সঙ্গে এটা ভীষণ বেড়ে গেছে। তার প্রথম এবং প্রধান কারণ আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে মনে করেছি মেয়েদের যা খুশি করার স্বাধীনতা। এটা তো নয়, এম্পাওয়ার্ড ওমেন মানে তো মেয়েদের যা খুশি করার স্বাধীনতা নয়। আজকে একটা অদ্ভুত রায় দেখছিলাম, একজন মহিলা তিনি যদি বিয়ে না করেন আর তার স্বামীর মানে সারা জীবন যেহেতু উনি ডিভোর্সের পরে স্বামীর সম্পত্তিতেও পুরো অধিকার পাবেন, আবার 50,000 টাকা করে মাসে খোরপোশও পাবেন। এই সমস্ত জিনিসগুলো করে করে তো আমরা সব কিছু শেষ করে দিচ্ছি, এবং মেয়েরা বুঝতে শুরু করেছেন আমরা যাই করি না কেন আমাদের কিচ্ছু হবে না। কিন্তু এটা তো ঠিক নয়। এরকম একটা নৃশংস জিনিসের পরেও যদি এই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করা, যেটার বাবা অলরেডি শুরু করে দিয়েছেন, মা আর বাবা, তো তাহলে তো যে জিনিস আরও বাড়বে। বেশ, আপনি যখন প্রসঙ্গ তুললেন আমি দু তরফের বক্তব্য দর্শকদের সামনে রাখবো। একদিকে এই রাজা রঘুবংশী তার পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে, এবং যার মূল যে অভিযুক্ত অর্থাৎ সোনাম রঘুবংশী, মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, নববিবাহিতা স্ত্রী এবং স্বামীকে খুনের ঘটনায় অভিযুক্ত, তার পরিবারের তরফেই বা কি বক্তব্য, পাশাপাশি দুটো বক্তব্য রাখবো আপনাদের সামনে। शादी सहमति से हुई थी, दोनों परिवार की सहमति से हुई थी, दोनों के बच्चन की सहमति से शादी हुई थी। वहाँ की जो सरकार है वो स्टार्टिंग से पहले दिन से ही गलत बोल रही है, झूठ बोल रही है वो, क्योंकि वहाँ की पुलिस फंस रही है उस मामले में, इसलिए वो लोग ये दावा उल्टा दावा कर रहे हैं। वहाँ के डीजीपी तो ये भी कह रहे हैं कि जो सुपारी देकर मतलब कि पैसा देकर ये किलिंग करवाई है सोनम ने, ऐसा वहाँ के डीजीपी कह रहे हैं, हम नहीं कह रहे हैं। भाई हम क्यों करवाएंगे ये चीज़, मैं आपसे पूछूं, ये बच्चे भी क्यों करवाएगी? बच्ची अगर ऐसा करवाती तो घूमने क्यों जाती? अच्छा, आप की शादी का हम बहुत दिन से इंतजार कर रहे थे कि अपन शक क्यों करेंगे, अपन किसी की लड़की लेके आ रहे हैं अपने लड़के के लिए, तो उनने इतना बड़ा अंजाम दिया मिल के, चारों पांचों ने। मेरे बच्चे को इंसाफ चाहिए और उनको फांसी दी जाए, कड़ी से कड़ी सजा दी जाए, और अभी भी पूछताछ जारी रखी जाए, और भी उनके पीछे कोई होए तो वो सामने आए। তাকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে বিহার হয়ে গুয়াহাটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে ফ্লাইটে এই সোনাম রঘুবংশীকে নিয়ে আসা হচ্ছিল সেই ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে বলে জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন। রুমা, দেখো, স্বামীর হত্যাকারী হিসেবে অভিযুক্ত এই সোনাম রঘুবংশী এই মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দরে রয়েছে, একেবারে পুলিশি ঘেরাটোপে রয়েছে। 4:53 একদম পাটনা থেকে একদম কলকাতায় নিয়ে আসা হয়, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একদম D2D, যেটার মধ্যে থেকে 5 নম্বর বেল্টের কাছে তাকে লাউঞ্জে রাখা হয়েছে, পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে। এবং এরপর যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 9:20 কিন্তু ফ্লাইট রয়েছে, যেটা হচ্ছে তাকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে। কেন কলকাতা বাছা হলো সে প্রথমেই জানিয়ে রাখি। দেখো, এই শিলং যে এই হত্যাকাণ্ড, তারপরে কিন্তু পুলিশ হন্য হয়ে খুঁজছিল যে এর পিছু কোথায় সোনাম। তারপর কিন্তু গাজীপুর থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেক্ষেত্রে পরবর্তীতে পাটনা নিয়ে আসা হয়েছে, এবং পাটনা থেকে কিন্তু শিলংয়ে নিয়ে যাওয়া হবে। যেহেতু মেঘালয় পুলিশ কিন্তু এটা পুরো বলা যেতে পারে তদন্ত করছে, কারণ মেঘালয়তে ঘটনাটা ঘটেছিল, এবং সেক্ষেত্রে যেহেতু কোনো ফ্লাইট নেই যেখানে মেঘালয় বা অন্য কোথাও, যেটা অসমে যে গুয়াহাটিতে কোনো ফ্লাইট নেই, না থাকার ফলে কিন্তু কলকাতা হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কলকাতা থেকে যখন 9:20 নাগাদ গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু সড়ক পথে নিয়ে যাওয়া হবে, মেঘালয়তে নেওয়া যাবে, সেখানে পুলিশের সদর দপ্তর রয়েছে, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলবে। তবে যেহেতু ধরা পড়ার পরই কিন্তু যে দেখা যাচ্ছে যে পুলিশের ঘেরাটোপের মধ্যে রয়েছে, একেবারে এরপরে ইন্টারোগেশন হবে, ইন্টারোগেশনে পুরো ছবিটা দিনের আলোর মতন স্পষ্ট হবে বলে আমাদের ধারণা। কিন্তু আমি সলিলদার কাছে এইখানে আসবো, একটা জায়গা হচ্ছে টুইস্টও ছিল, কিন্তু একটা সময় এই খুনের ঘটনাটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কীরকম, পাহাড়ে যখন চড়ছেন এই যে সুপারি কিলার কিছুটা ক্লান্ত হয়ে গেছেন বলে সোনাম পিছিয়ে পড়ছেন, ক্লান্তির জন্য এই সুপারি কিলাররা নাকি খুন করতে অস্বীকার পর্যন্ত করেছিল। তখন সঙ্গে সঙ্গে বলা হয় যে 20 লক্ষ টাকা তোমাদের দেব, তারপর চিৎকার করে বলে নিজের স্বামীকে মেরে দেওয়ার জন্য তারপরে খুনের ঘটনাটা ঘটে। আমি বলছি কতটা সাজানো হয়েছিল এই খুনের প্লটটা, কতটা নিখুঁতভাবে, যে এখানে খুনের ঘটনা ঘটছে 1 কিলোমিটার দূরে হোমস্টেতে থাকছিল, মানে বিয়ের পর এতদিন, বিয়ের পর থেকেই পরিকল্পনাটা হচ্ছে, কিন্তু ঘুণাক্ষরে তার স্বামী টের পর্যন্ত পেলেন না। সলিলদা, সুরজিৎ, দেখো
এই ক্রাইমটা যেটা হয়েছে, যেটা এখন পর্যন্ত সামনে এসছে, এটা অত্যন্ত একটা নৃশংস এবং মানে এর থেকে খারাপ মানে গ্রুসাম ক্রাইম আর হয় না। কিন্তু সবচাইতে বড় কথা, সবই তুমি বলছো নাকি, অনেকবার তুমি দুবার বললে না। পুলিশ সূত্র থেকে পুলিশ সূত্রে যা বলছে সামনে আসছে আমাকে পুলিশ যেটা বলছে সেটাই আমি বলছি নাকি। তুমি বলো তো, ওর বাড়ির লোক পর্যন্ত বলেছে, দুপক্ষের বাড়ির লোকই বলেছে যে প্রচুর গয়নাগাটি ছিল। সে গয়নাগাটি কিন্তু নেই, সে গয়নাগাটি কিন্তু মিসিং। আমাকে তুমি বলো যে অভিযুক্ত মানে আমাদের প্রথম ধারাপাত বা বর্ণ পরিচয় হচ্ছে যে আনলেস ইউ আর বিং এবল টু কানেক্ট দ্য ক্রাইম উইথ দ্য ক্রিমিনাল, সেটা তোমাকে বার করতে হবে। কিন্তু সেইখানে কিন্তু আদালত কিন্তু এসব কথা শুনবে না, এসব গল্প শুনবে না। সে বলেছে মারো, খুন করো, খুন করে দাও। কার কথা, কোথা থেকে শুনলে এই কথা? এটা কি রেকর্ড করেছিল কেউ? এগুলো পুলিশ তো বলেছে, কিন্তু পুলিশকে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা দেখো এক্সটর্টেড কনফেশন আমরা দেখেছি। আমি একটা ব্যাংক ডাকাতির আসামি আমি রেখে কন্টিনিউয়াস 24 ঘন্টা আমি ইন্টারোগেট করেছিলাম। সে কনফেস করলো, কে কোন ক্রিমিনাল, কিভাবে কোথায় দাঁড়িয়ে ব্যাংক ডাকাতিটা করেছিল সব বললো। অ্যাট দ্য এন্ড অফ দ্য জাস্ট প্রায়ার টু ফরওয়ার্ডিং হিম টু দ্য কোর্ট, যখন আমি ক্লান্ত অবসন্ন সারাদিন সারা রাত ধরে, তখন আমি জিজ্ঞেস করলাম তোকে একটা সত্যি কথা বলতো, তুই কি ক্রাইমটা করেছিস? সে কেঁদে পড়লো, জাস্ট আম ড্রপ টু মাই ফিট। বললো না স্যার আমি করিনি, আমি আর এই জিজ্ঞাসাবাদ এই ইন্টারোগেশন আমি আর সহ্য করতে পারছি না। না আমি বলছি না তাই বলছি, ধরুন এই যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্লেস অফ অকারেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, এই পরপর সিসিটিভি ফুটেজগুলো সামনে আসছে, কুড়ুল উদ্ধার হয়েছে। আমার কথা হচ্ছে যে বুটি কি উদ্ধার হয়েছে? একটা বুটিও কি উদ্ধার করা হয়েছে? সেগুলো করতে হবে। এক, 2 নম্বর যে টাওয়ার লোকেশন, যে খালি টাওয়ার লোকেশনই পাওয়া যাচ্ছে, সেই ওই যে ওর কোম্পানিতে, ওই মেয়েটির কোম্পানিতে যে কাজ করে তার সঙ্গে তার যে ইললিসিট কানেকশন বা তার সঙ্গে যে তার সম্পর্কের ব্যাপারটা, সে কি এসছে, সে কি স্পটে এসছে? এই হায়ার্ড কিলারকে জোগাড় করলো কে, অ্যারেঞ্জ করলো কি? হোয়াট ওয়াজ দ্য মিনস অফ অ্যারেঞ্জিং দিস হায়ার্ড কিলার? কিভাবে করলো? এই যে অবাঙালি লোক, এই যে অবাঙালি বলছে হিন্দি ভাষী লোক যেগুলো, তারা যে কথা বলছে, তারা কোথায় থাকে, তারা কতদিন ধরে চিনতো, তাদের সঙ্গে কতবার ওর ফোনে কথাবার্তা বলেছে। পুলিশ হ্যাজ টু ফিক্স আপ। বেশ, নন্দিনী না, প্রথম কথা সলিলদার কথা শুনে আমার মনে হচ্ছে সলিলদা এখনো মেনে নিতে পারছেন না আর কি খুনটা এই মেয়েটি দ্বারা, মানে মেয়েটি প্ল্যানে করেছে। আমি একটা কথা বলি, মেয়েটি কিন্তু নিজে আত্মসমর্পণ করেছে এসে পুলিশের কাছে। আর দ্বিতীয় কথা, এই যে ওর বাবা টাবারা সবাই মিলে বলছেন না যে মেঘালয় পুলিশ নিজে থেকে এই ঘটনা সাজিয়েছে, এটা তো সেরকম কিছু নয়। এটা এত বড় একটা ঘটনা তো মেঘালয় পুলিশের সাজিয়ে লাভ নেই। মেয়েটি তো নিজে থেকে আত্মসমর্পণ করেছে। যখন গাজীপুরে দেখলো, যখন তার কাছে তার বন্ধুরা খবর দিল রাজ ধরা পড়েছে, কেন করলো যে রাজ ধরা পড়েছে, তার অন্য সঙ্গীরা ধরা পড়েছে, তখন তো এই জিনিসটা করেছে। এবং সবচেয়ে বড় কথা, ওদের যাওয়ার কথা ছিল, এটা শুনে নিন শিলাদিত্য, ওদের যাওয়ার কথা ছিল গৌহাটিতে কামাখ্যা দর্শনে। এই মেয়েটি কিন্তু মেঘালয় এবং শিলংয়ের লোকেশন ঠিক করে যাওয়ার জন্য, এবং যাওয়ার আগে ছেলেটিকে কিন্তু ও বলে যে যত ছেলেটির গলায় চেন বা আংটি যা কিছু আছে পড়ে যাওয়ার জন্য। জানতে হবে সব পুরো ঘটনা। তো এরকম আর এমন তো না যে ভারতবর্ষের এটা প্রথম হলো, এটা এর আগেও তো হয়েছে, পুরুষ মানুষকে হত্যা কি এর আগে হয়নি? এটা তো নতুন কিছু নয় একেবারে। এইবারে পুলিশের তদন্ত, তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা শিলংয়ের দিকে, নিঃসন্দেহে টানা ইন্টারোগেশন করা হবে এবং গোটা বিষয়টা কানেক্ট দ্য ডট যেটা বলছিলেন সলিল ভট্টাচার্য, সেইটা পুলিশি তদন্তে ক্রিমিনালের সঙ্গে ক্রাইমের একটা সংযুক্তিকরণ করার চেষ্টা পুলিশি তদন্তে করা হবে এবং কি ঘটেছিল, কেন ঘটেছিল, এইটা সামনে আনার চেষ্টা করা হবে। বিষয়টা তখন আরও পরিষ্কার হবে, ঠিক যেভাবে পরিষ্কার হওয়ার কথা রয়েছে এই ডোমজুড়ের ঘটনা। কিন্তু পরিষ্কারটা হতে হলে আগে তো অভিযুক্তকে ধরতে হবে, এখনো পর্যন্ত পুলিশ সেটা পারেনি। খর্দার তরুণীকে ডোমজুড়ে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন চালানো হতো, সেই নিয়ে অভিযোগ দায়ের হওয়ার পর 4 দিন পেরোতে চললো, কিন্তু এই কীর্তিমান মা ছেলের এখনো পর্যন্ত কোনো হদিশ পুলিশ পেল না। ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে, এইটা সোশ্যাল মিডিয়ায় শ্বেতা খান ওরফে ফুলটুসি ওরফে আরও একটা নাম রয়েছে, ভোটার তালিকায় এর আবার নাম রয়েছে, নাম পাল্টাতে ওস্তাদ, ভোটার তালিকার নাম হচ্ছে মহসিনা বেগম, ফলে একাধিক নাম সে ব্যবহার করত। এই রকম মহসিনা ওরফে শ্বেতা ওরফে ফুলটুসি এবং তার পুত্র আরিয়ানের কোনো হদিশ পুলিশ পায়নি। মহিষ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, এই নিয়ে প্রতিবেদন দেখুন।
হাওড়া বাঁকড়ার ফকিরপাড়ায় যে বাড়ির সামনে আমরা রয়েছি, এই বাড়ির ভেতরেই কিন্তু প্রায় 5 মাসেরও বেশি সময় খর্দার ওই মহিলা যাকে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে নিয়ে আসা হয়েছিল, এই বাড়ির মধ্যে তাকে আটকানো হয়েছিল এবং তারপর তাকে বার ডান্সার থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য ফোর্স করা হয়। প্রত্যেক দিন অকথ্য অত্যাচার চালানো হতো, মারধর করা হতো এবং অভিযোগ শ্বেতা খানের বিরুদ্ধে। এই যে গেট আমরা দেখাচ্ছি, যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই অভিযোগকারিনী যাতে এখান থেকে না বেরিয়ে আসতে পারে, রাতে এই গেট বন্ধ করে দেওয়া হতো যাতে কোনোভাবে সে বেরোতে না পারে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য বাড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বন্ধ, দরজা বন্ধ এবং এই যে গেট, অর্থাৎ প্রায় 30 স্তরীয় নিরাপত্তা বলা হয়, তলায় গেট, সেই গেট বন্ধ করে রাখা হতো। উপরের যে গেট সেগুলো সম্পূর্ণ বন্ধ এবং অসংখ্য সিসিটিভি ক্যামেরা বাড়ির ভেতরে লাগিয়ে রাখা হতো। এই বাড়ির ভেতরেই কিন্তু দিনের পর দিন ইভেন্টের নাম করে যে মহিলাকে নিয়ে আসা হয়েছিল তাকে এই বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল, একটা ঘরের মধ্যে, এবং এতটাই অপরিসর জায়গা এবং ছোট ঘর, কার্যত তিনি চিৎকার করলেও সেই আওয়াজ কিন্তু বাইরে যেত না। এরকমই একটা পরিস্থিতির মধ্যে হাওড়ার ফকিরপাড়ায় ওই মহিলাকে আটকে রাখা হয়েছিল। অভিযুক্ত শ্বেতা খান পলাতক। পুলিশ আধিকারিকরা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। মাথার চুল পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল মহিলার, সেগুলো যেখানে ফেলা হয়েছে, ডিসপোজ করা হয়েছে, সেখান থেকেও পুলিশ আধিকারিকরা সেগুলো তুলে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছেন। এখন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। আশেপাশের প্রতিবেশীরা ভীত সন্ত্রস্ত হয়েছিল বলে তাদের দাবি। তারা কখনো এই গোটা ঘটনা নিয়ে মুখ খুললে মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত শ্বেতা। কিভাবে অত্যাচার চালানো হতো, প্রতিবেশীদের উপর কি ধরনের চাপ তৈরি করা হতো, সেটা হাওড়া সিটি পুলিশের অফিসিয়ালসরা বলছেন যে শ্বেতাকে গ্রেফতারের পরই সেই ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুনীল হালদার, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, হাওড়া। ময়ূক বলছিল যে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন হুমকি নয়, ফাঁসিয়ে দেওয়া পর্যন্ত তাদের হয়েছিল। এইবারে শুনুন, 2015 সালে এই শ্বেতা খান ওরফে ফুলটুসি অস্ত্র আইনে বাড়িতে অস্ত্র রাখার আগ্নেয়াস্ত্র উদ্ধার পর্যন্ত হয়েছিল, গ্রেফতার করেছিল পুলিশ। তারপর 14 দিন জেল খাটার পর সে বেরোচ্ছে। আমরা কথা বলছি আজকে 2025-এ। তার মানে রাহুলদা, এই 10 বছরে প্রভাব, প্রতিপত্তি, বিলাসিতা, বৈভব বহু গুণ বেড়েছে। এখনো পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, অভিযোগ দায়ের হওয়ার পর নিতে পারেনি। তার কারণ কি? এই ছবিগুলো যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কর্মসূচিতে সামনের সারিতে হাঁটছে অরূপ রায় থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে একেবারে পাশাপাশি ছবিতে দেখা যাচ্ছে। বিজেপি তো এটাই অভিযোগ করছে যে পুলিশের আপাত নিষ্ক্রিয়তার পেছনে কারণ হচ্ছে এই ছবিগুলো। দেখো, তুমি যেটা বলছো যে করেছে এটা অত্যন্ত গভীর কাজ এবং একটা সামাজিক ব্যাধির নাম একটা। সুতরাং আমি বলবো না ভারতবর্ষে কোথাও এই পর্ন র্যাকেট চলে না, কিন্তু যেটা চলছে এটাকে ডেফিনেটলি পুলিশের অবলম্বন ব্যবস্থা নেওয়া এবং পুলিশ তার কাজ উচিত ছিল। হচ্ছিল কি করে? মাসের পর মাস বেরিয়ে গেছে। এবং আজকেও প্রবীন্দ্র ভাড়ি, যিনি ব্যারাকপুর ওখানে হাওড়া যে পুলিশ সুপার, তিনি বলছেন তদন্ত চলছে। ডোমজুরের যে তমজুর থানা, এই যিনি নির্যাতিতা, তার ভিডিও বের পর্যন্ত করেছে, তদন্ত চলছে। সেটা বলছে তুমি যে ছবির কথা বলছো, এই ছবি তো এটা কিছু প্রমাণ করা যায় না। জনপ্রতিনিধি যদি কারোর সাথে ছবি তোলে, আজকে মেহুল চোকসি বা নীরব মোদী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছে, তখন প্রধানমন্ত্রী বলবো না যে প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতা। অদ্ভুত কথা, মেহুল ভাই বলে কথা বলেছে। ছবি দিয়ে অনেক কিছু প্রমাণ করা আস্তে আস্তে এটা আমারটাই মেহুল ভাই তার পুরোপুরি হলো মুশকিল। সেটা হচ্ছে এটা সামাজিক ব্যাধি, এটা রাজনৈতিক ব্যাধি, যে ব্যাধিটা এই শাসক দলের নাম করে আমাদের ঘাড়ে চেপে বসে আছে এবং এগুলোকে অপারেশন করে উপরে ফেলে। এটা হচ্ছে পশ্চিমবাংলার সমাজের ক্যান্সার এই দলটা। আর ক্যান্সার হলে কি করতে হয়? কোষগুলোকে পুরো ভেতর থেকে উপরে ফেলতে হয়। এই ভেতর থেকে এই ক্যান্সারটাকে উপরে ফেলতে না পারলে গোটা পশ্চিমবাংলার সমাজকে তছনছ করে দেবে। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরূপ রায়, তিনি সরাসরি অস্বীকার করেছেন জনপ্রতিনিধি রাজীব বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন, যে কেউ ছবি তুলতেই পারে, তার মানে তৃণমূল কংগ্রেসের সদস্য, তার কোনো মানে নেই। অভিযোগ সম্পূর্ণ আমি সে কথা বলছি না তো। সেটা হচ্ছে 2014 সালে অস্ত্র আইনে ধরা পড়লো না, 15 সালে। তারপরে সে চলে গেল জেলে, বেশ কিছুদিন জেল কেটে বেরিয়ে ব্যাপকভাবে শাসক দলের নেত্রী হয়ে উঠলো। ঠিক যেরকম ওখানে বাংলাদেশে গিয়ে হাসিনাকে উৎখাতে একজন পা মেলাচ্ছে, এখানে এসে একজন শাসক দলের আমার নাম কনিনিকা ঘোষ। প্লিজ প্লিজ বিমল দা, রাহুল, আমার নাম কনিনিকা, আমার নাম কনিনিকা। আচ্ছা, সেটা হলো যে এই রকম সামাজিক ব্যাধি তখনই বাড়ে
যখন এই ধরনের বিষয়ের পরেও কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয় না। 2015-র পরে জেল খাটার পরেও তাকে তারপর কি তার পদক্ষেপগুলো নেওয়া হয়নি সঠিকভাবে। 2 নম্বর কথা, এই ধরনের বিভিন্ন বিষয় একের পর এক আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে এমন তলানিতে এসে ঠেকেছে যে একটার পর একটা যা খুশি তাই করে যাওয়া যাচ্ছে। আর যখন করে যাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবে দেখছে যে শাসক দলের সঙ্গে একটু শাসক দল এত বেশি তোলাবাজি, এত বেশি কিছুতে মগ্ন যে একটু যে কোনো কিছুতে বলি রাহুল এগুলো সামাজিক ব্যাধি, এগুলো সামাজিক ব্যাধি। কিন্তু হাউ টু ডিল উইথ ইট, কিভাবে এটাকে একদম তাই কিভাবে এগুলোর সঙ্গে ডিল করব, তাকে শাস্তি দেব কিনা, পুলিশের এখানে স্ট্রং অ্যাকশন এ নিয়ে দরকার কোনো সন্দেহ নেই। ঠিক যেমন ভাবে আমাকে সমান গুরুত্বের সঙ্গে পাশাপাশি রাখতে হবে মহেশতলার ঘটনা। এই ডোমজুড়ে এখনো পর্যন্ত অভিযুক্তদের হদিশ যেমন পায়নি, মহেশতলায় সেই নাবালক আজকে 12 দিন হয়ে গেল কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত ঘুণাক্ষরে কোনো তথ্য পুলিশ জোগাড় করতে পারলো না। ফলে ওই পরিবারের উদ্বেগ কিন্তু ক্রমশ বাড়ছে। আপাতত আলোচনার এই পর্ব আমরা এখানেই শেষ করব।